একবার নয়, দুইবার নয়, গুনে গুনে ১৩ বার চিঠি। যেন প্রতিবেশীকে বলা হচ্ছে, দয়া করে দরজাটা ধাক্কা দিয়ে খুলবেন না। কিন্তু দিল্লির করিডরে সেই চিঠিগুলো পৌঁছেছে কিনা, নাকি কোনো ফাইলের নিচে ঘুমিয়ে পড়েছে, সেটাই এখন বড় প্রশ্ন। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল সদস্যবৃন্দকে। কারণ একটু আগেই আমি বলেছি, আমরা ছাড়া আপনারা পরিপূর্ণ নন, আপনারা ছাড়া আমরা পরিপূর্ণ নই। প্রফেসর ইউনূসকে ফাঁসানোর মহা ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। কোনোভাবেই ইউনূসকে ফাঁসানো যাচ্ছে না। বরং বিএনপি সরকার প্রফেসর ইউনূসকে পরবর্তী রাষ্ট্রপতি বানাতে পারেন, তাকে পরবর্তী রাষ্ট্রপতি বানানোর মহা আয়োজন সম্পন্ন করছে। খেলা কিন্তু জমে গেছে আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারতে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। আপনারা নিশ্চয় এই খবর লক্ষ্য করেছেন। সম্প্রতি, একেবারে অতি সম্প্রতি, ভারতের একজন বিচারপতি, সূর্যকান্ত তার নাম, তিনি ভারতের জেনজিদেরকে তেলাপোকার সাথে তুলনা করেছিলেন। ঠিক যেরকম আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি এখন পালিয়ে ভারতে চলে গেছেন, তিনি যেরকম ছাত্রদেরকে, তারপরে আমাদের জেনজিদেরকে রাজাকারের বাচ্চার সাথে তুলনা করেছিলেন, রাজাকারের নাতিপুতি বলেছিলেন। এরপরে তো ঘটনা যা ঘটবার ঘটে গেল। বিক্ষোভের প্রবল ঢেউয়ে তিনি ভাসতে 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 চলে গেলেন ওপারে যেও ঠিক ভারতেও তিনি এরকম কুপা লাগিয়ে দিয়েছেন। এবং ধারণা করা হচ্ছে, অনেকেই বলছে যে এই শেখ হাসিনা এইখানে আসার কারণেই, সে যে একটা কুপা, এই কুপা এখানে আসার কারণেই এই ধরনের ঘটনা এখানে ঘটেছে। কুমিল্লার দেবিদ্বারের ১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক পেয়েছেন জাতীয় সংসদ ভবন পরিদর্শনের বিরল সুযোগ। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে জাতীয় সংসদে যান এসব শিক্ষার্থীরা। দেবিদ্বারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকেই নির্বাচিত করা হয় তাদের। সরকারি দলের এত ক্ষমতা থাকবার পরেও কি করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলেপেলেরা চট্টগ্রামে একটা বিরাট হল ভাড়া করে সেখানে অনুষ্ঠান করতে পারে? কি করে নোয়াখালীতে মাইকের ঘোষণা দিয়ে এবং রীতিমতো ছাত্রদের উপর চড়াও হয়ে তাদের পেটাতে পারে? এই সরকার কি করছে সেটা এখন প্রশ্ন সাপেক্ষ। কুফাটা মনে হয় শেখ হাসিনা ধরাইছে ভাই ভারতকেও। যেই কুফা লাগছিল শেখ হাসিনা, সেই একই কুফা লাগতেছে বর্তমানে ভারতে। শেখ হাসিনা ছাত্রদেরকে রাজাকার বলার কারণে বাংলাদেশ থেকে মনে করেন তার ঝাড়ু পেটা করিয়া বাইর করে দিছে বলতে কি ভাই, বাইসে গেছে কপাল ভালো। ওই যে একটা কথাই আছে না, গ্রাম অঞ্চলে বলে যে তুই বাইসে গেছিস রে ভাই, তোর মায় মনে হয় লাউয়ের পাতায় যাও বিলাইছে। তো শেখ হাসিনার হয়তো মায়ের লাউয়ের পাতায় যাও বিলাইছিল, যার কারণে বাইসে গেছে। মানে যদি সেই দিন অভ্যুত্থানের জন্য শেখ হাসিনার খোঁজ পাওয়া যাইতো বা জনগণ যদি সামনে পাইতো, তাহলে অবস্থাটা কি হতো সেটা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারতেন না। তো যাই হোক, সেটা কথা না। তো শেখ হাসিনা যেইভাবে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার কারণে আজকে সে দেশ সারা, দেশে হারা এবং কি সবকিছু হারা। ঠিক একই ঘটনা ঘটতেছে নরেন্দ্র মোদীর সাথে। দর্শক, তেলাপোকা পার্টি মানে শুনলেই হাসি পায়, তাই না? ভারতের একজন আইনজীবী তিনি ছাত্র বা জেনজিদেরকে তেলাপোকার সাথে তুলনা করছিল। তখন থেকে সেই দলটার নাম হয় তেলাপোকা। সেই তেলাপোকা পার্টি অবশেষে নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে দিয়েছে। নরেন্দ্র মোদী ঘুমাইতে গেলে এখন তার জায়গায় বেজায়গায় তেলাপোকাগুলো এসে কামড় মেরে দেয়। তো দর্শক, যাই হোক, এই একটা বিষয় এবং বাংলাদেশের কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে এই এপিসোডটি তৈরি করছি। একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখলে আপনারা আশা করি অনেক কিছুই জানতে পারবেন বা বুঝতে পারবেন। মূলত আজকের এপিসোডটি বাংলাদেশ এবং ভারত এই দুটি রাষ্ট্র বা দুটি দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আজকের এই আলোচনাটি সাজানো। তো চলুন তাহলে কথা কেন সরাসরি মূল নিউজে চলে যাই। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। খেলা কিন্তু জমে গেছে আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারতে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। আপনারা নিশ্চয় এই খবর লক্ষ্য করেছেন। সম্প্রতি, একেবারে অতি সম্প্রতি, ভারতের একজন বিচারপতি, সূর্যকান্ত তার নাম, তিনি ভারতের জেনজিদেরকে তেলাপোকার সাথে তুলনা করেছিলেন। ঠিক যেরকম আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি এখন পালিয়ে ভারতে চলে গেছেন, তিনি যেরকম ছাত্রদেরকে, তারপরে আমাদের জেনজিদেরকে রাজাকারের বাচ্চার সাথে তুলনা করেছিলেন, রাজাকারের নাতিপুতি বলেছিলেন। এরপরে তো ঘটনা যা ঘটবার ঘটে গেল। বিক্ষোভের প্রবল ঢেউয়ে তিনি ভাসতে 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 চলে গেলেন ওপারে যেও ঠিক ভারতেও তিনি এরকম কুপা লাগিয়ে দিয়েছেন। এবং ধারণা করা হচ্ছে, অনেকেই বলছে যে এই শেখ হাসিনা এইখানে আসার কারণেই, সে যে একটা কুপা, এই কুপা এখানে আসার কারণেই এই ধরনের ঘটনা এখানে ঘটেছে। নইলে ভারতের মতো একটি দেশে সেখানকার বিচারপতি কেন সে দেশের জেনজিদেরকে তেলাপোকা বলে সম্বোধন করবেন?
সেই বিষয়টি আমি আপনাদেরকে বলবো। তার আগে এই আমাদের বাংলাদেশে একজন উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি কি জঘন্য কুৎসিত একটি মন্তব্য করেছেন জনগণের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কেন্দ্র করে। সেই বিষয়ে দুটি কথা না বললে এদের মুখে এরা হয়তো লাগাম দিবে না, কখনোই এরা এদের মুখে লাগাম দিবে না। তারপরেও আমাদের এদের এই মুখ থেকে যে দুর্গন্ধময় কথাগুলো বের হয়, এর জন্য আমাদের প্রতিবাদ জানানো দরকার। আপনারা জানেন এই গত 40 দিনের ব্যবধানে বিদ্যুতের দাম আবার বৃদ্ধি পেয়েছে। জুন থেকেই সেটি কার্যকর, 1 জুন থেকে কিন্তু এটা অলরেডি কার্যকর হয়ে গেছে। এর আগে এপ্রিলে একবার দাম বাড়ানো হলো জ্বালানি তেলের, সমস্ত প্রকার জ্বালানি তেলের। সেখানে বিগত সময়ের সবচেয়ে রেকর্ড পরিমাণ দাম বাড়ানো হয়েছিল এপ্রিল মাসে, মাথায় রাখবেন। কিন্তু 40 দিনের ব্যবধানে আবার এই গত বুধবারে গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম আবার বাড়ানো হয়েছে, এবং এবারও সর্বোচ্চ পর্যায়ের, রেকর্ড পর্যায়ের। এখন বিদ্যুতের দাম যে বাড়ানো হয়েছে, এইটা সরকারের বছরে 14,200 কোটি টাকা অতিরিক্ত ইনকাম হবে, যে পরিমাণ বাড়ানো হয়েছে। এবং গ্রাহক পর্যায়ে আমরা যারা ব্যবহার করি, প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখন পড়বে 10 টাকা 63 পয়সা। আগে যেটা বাড়ানো হয়েছিল 40 দিন আগে, সেখান থেকে 16.63% বৃদ্ধি করে এখন নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে। বাসাবাড়ির যে ময়লা টানে না, এই ময়লা বিল, যারা ময়লা নিয়ে যায়, এদেরকে 100 টাকা দেওয়া হতো। শুধুমাত্র 5 আগস্টে এটি বাদ গেছে। 6 আগস্ট থেকে বলা হলো যে এটা 120 টাকা করে দিতে হবে। আচ্ছা, 120 টাকা দেওয়া হলো। তারপরের সপ্তাহে এসে বললো যে না, 120 টাকা হবে না, 150 টাকা করে দিতে হবে। তার মানে এখন 150 টাকা করে নিচ্ছে। বুঝতে পেরেছেন? 17 বছরের ক্ষুধা, 17 বছরের ক্ষুধা। এই ক্ষুধা তো একদিনে মিটবে না, আর তাড়াতাড়ি পেট ভরতে হবে, যার কারণে এইভাবে দাম বাড়ানো হলো। এরপরে যিনি জ্বালানি মন্ত্রী আছেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি সংসদে দাঁড়িয়ে কি বলেছিলেন মনে আছে আপনাদের? আমি মনে করে দিচ্ছি, যে দেখুন, তিনি বলেছিলেন 2 বছরের ভিতরে সরকার জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ এগুলোর দাম বাড়াবে না। কিন্তু সেখানে থাকতে পেরেছে? প্রতি পদে পদে তারা যে ওয়াদা করছে, এই ওয়াদায় 1 মিনিটও তারা স্থির থাকতে পারছে না। সরকার 100 দিন পূর্ণ করলো গত কয়েকদিন আগে। এই 100 দিনের ভিতরে তারা 2 বার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, 2 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে, তাও রেকর্ড সংখ্যক। ইনকাম কি মানুষের বেড়েছে? 5 আগস্টের পরে কি মানুষের 1 টাকা ইনকাম বেড়েছে? কোনো দিক দিয়ে বাড়ে নাই তো। তাহলে ইনকাম যেহেতু আপনি মানুষকে বৃদ্ধি করে দিতে পারেন নাই, চাকরিজীবীদের আপনি বেতন বৃদ্ধি করে দিতে পারেন নাই, কোনো পে স্কেল দেন নাই, সাধারণ মানুষের রিক্সা চালায় যারা, তাদের ভাড়া বৃদ্ধি পায় নাই, এর ভিতরে আপনি 2 বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলেন, 2 বার বিদ্যুতের দাম বৃদ্ধি করলেন, তো স্বাভাবিকভাবেই এটি তো প্রতিবাদ করার কথা। রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করবে, এটি তো খুবই স্বাভাবিক। এবং মজার ব্যাপার হচ্ছে, এই যে দামটা বৃদ্ধি করা হয়েছে, এটা কিন্তু কারোর সাথে কোনো পরামর্শ করা হয়নি, এবং রাতের অন্ধকারে অনেকটা চুপি চাপে বিইআরসির কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা এই যে দামগুলো বৃদ্ধি করলেন, এটা কি আপনাদের উপরে চাপ ছিল? বলছে না, চাপ ছিল না, তবে বাজেটকে সামনে রেখে এটা তাড়াতাড়ি করা হয়েছে, একটু বেশি তাড়াতাড়ি করা হয়েছে, 2 বার বাড়ানো হয়েছে। এটা কি তামাশা? জনগণের সাথে কি এটা তামাশা? আচ্ছা, এইবার এটা জামাত ইসলাম, এনসিপি এরা প্রতিবাদ করেছে যে মানুষের দ্রব্যমূল্যের প্রচন্ড ঊর্ধ্বগতি, বাজারে যাওয়া যাচ্ছে না, সবজির দাম 100 টাকার নিচে কোনো সবজি নাই। কারণ এই জ্বালানি তেল এবং বিদ্যুৎ, গ্যাস, এইগুলো বাড়লেই তো অন্য সমস্ত কিছুর উপরে গিয়ে প্রভাব পড়বে, সবকিছু দাম বেড়ে যাবে, হু হু করে বাড়বে। এখন জামাত ইসলাম এই প্রতিবাদ করার কারণে, এই গ্যাস, বিদ্যুৎ এগুলোর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। সরকারের এই প্রধানমন্ত্রীর এই যে উপদেষ্টা, যে ডক্টর জাহেদ, দেখুন কি কুৎসিত একটা মন্তব্য করেছে। এরকম অসভ্য এবং কুৎসিত মন্তব্য এই জাতীয় জায়গা থেকে যদি আসে, এই সমস্ত মানুষের মুখ থেকে যদি আসে, এটা কিসের আলামত এগুলো? তিনি বলেছেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার কারণে মনে হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে জামাত ইসলাম। ভাবখানা এমন যে জনগণ তার জামাতের পকেটের টাকা দিয়ে এগুলো কেনে। এটা কি তামাশা? এগুলো কোন ধরনের তামাশা? এটা একটা মন্তব্যের তো একটা সীমা পরিসীমা থাকা দরকার। জনগণ জামাতের পকেটের টাকা দিয়ে কিনবে কেন? জনগণের পকেট, আপনি জনগণের পকেট কাটবেন, তার কাছ থেকে চাঁদাবাজি করবেন, এটার প্রতিবাদ কেউ করতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। আপনি কথা বললে তাকে জামাত ত্যাগ দিবেন। বিগত 17 বছর শেখ হাসিনা যত আকাম কুকাম করেছে, এই সমস্ত আকাম কুকামের বৈধতা নিয়েছে সে বিএনপি জামাত বলে, কোথায় কোথায় বিএনপি জামাত। আর এখন আপনি সেই কাজটি করছেন জামাত 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 করে। ইসলামী ব্যাংকের গ্রাহকরা সমাবেশ করছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ ইসলামী ব্যাংকের গ্রাহক, তার ভিতরে যেমন আছে আওয়ামী লীগ, তার ভিতরে আছে বিএনপি, তার ভিতরে আছে জামাত ইসলাম। এইবার এই আন্দোলনকারীদেরকে, যারা আন্দোলন করছে, তাদেরকে বেছে 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 যারা জামাত সমর্থক, জামাতের কে কোথায় দায়িত্বে আছে, এদেরকে ধরে ধরে যে এই যে গ্রাহক আন্দোলনের নামে জামাতের লোকজন আন্দোলন করছে, কেন জামাত ইসলাম কি ইসলামী ব্যাংকের গ্রাহক হতে পারে না? ওরা কি আকাশ থেকে নেমে আসা কোনো প্রাণী, কোনো তেলাপোকা, কোনো খড়কুটো? এরকম অসভ্য মন্তব্য আমরা শেখ হাসিনার কাছ থেকে শুনেছি। এখন যদি আপনাদের কাছে শুনি, তাহলে আপনাদের আর শেখ হাসিনার ভিতরে পার্থক্য কোথায়? কোন কোন জায়গায় শেখ হাসিনার সাথে আপনাদের পার্থক্য আছে একটু লিখে লিখে জানাবেন জনগণকে। জনগণ যেটা বলছে যে 2 সাপের একই বিষ, নৌকা আর ধানের শীষ, এই কথাটা যে অসত্য সেটা আপনাদেরকে জানাতে হবে, তো কাজে প্রমাণ করতে হবে। আপনি মুখে গলা ফাটালে তো জনগণ বিশ্বাস করবে না। আপনি মুখে বলবেন যে না, আওয়ামী লীগ খারাপ, জামাত খারাপ, আর আমরা আল্লাহর ফেরেশতা, এটা কি জনগণ বিশ্বাস করবে? কোনো কারণ আছে বিশ্বাস করার? জনগণ অলরেডি বলতে শুরু করেছে যে আগেই ভালো ছিলাম। এই কথাটি আমরা শুনতে চাই না। আগেই ভালো ছিলাম এই কথাটি যখন কেউ বলে, আর যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে, তারা যখন এটি শোনে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কিন্তু এই কাজটা তো আপনারা করার সুযোগ করে দিচ্ছেন এই জাহিদুর রহমানের মতো লোকদের দিয়ে। ভাবখানা বলছে, ভাবখানা এমন যেন জনগণ জামাতের পকেটের টাকা দিয়ে গ্যাস বিদ্যুৎ কেনে।
তার মানে আকাম কুকাম করবেন, জামাত ইসলাম চুপ থাকবে। জামাত ইসলাম চুপ থাকলেই তো আপনারা সব আকাম কুকাম গুলো নির্দ্বিধায় করতে পারেন। এরকম এদেশের জনগণ বুকাশুকা জনগণ কোনো খোঁজ খবর রাখে না। জামাত ইসলাম কেন এগুলো শোরগোল করবে? আমরা যাচ্ছে তাই করবো। চাঁদাবাজি আগে 100 টাকার জায়গায় এখন 150 টাকা নেবো। সবজির ট্রাকে আগে যে পরিমাণ নিত তার থেকে বাড়িয়ে নেওয়া হবে। হ্যাঁ, গ্যাস থেকে বছরে 14,200 কোটি টাকা বেশি ইনকাম করব, বিদ্যুৎ থেকে করব, জ্বালানি তেল থেকে করব। আবার সেইটার কেউ প্রতিবাদ করতে গেলেই তাকে জামাত ইসলাম ট্যাগ দিয়ে নির্মূল করার চেষ্টা করা হয়। এইগুলোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জনগণের নাভিশ্বাস উঠে গেছে। তারপরে যদি আপনারা এইভাবে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস এগুলোর দাম বাড়ান, আগে জনগণের চিন্তা করুন, তারপরে নিজেদের চিন্তা করবেন। নিজেদের আখের গোছান পরে গোছান, আপাতত জনগণের চিন্তা কিছুটা মাথায় রাখুন। যাই হোক, চলুন এবার আবার ওই জায়গায় চলে যাই। সেই সূর্যকান্ত তিনি যে বলেছিলেন জেনজিরা তেলাপোকা, এই তেলাপোকার সাথে তুলনা করার পরে কয়েকদিনের ভিতরেই ভারতে ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি নামে হঠাৎ একটা নতুন সংগঠন জেনজিদের নিয়ে একটা সংগঠন গড়ে উঠলো। সেই সংগঠনের জেনজিরা, মূলত এটা কিন্তু জেনজিদের, আমাদের বাংলাদেশের এরকম এনসিপি গড়ে উঠলো, এরকম জেনজিদের একটা সংগঠন। তারা ভারতের আকাশ বাতাস গগন বিদারী স্লোগানে প্রকম্পিত করে ফেলেছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই স্লোগানটা কোন স্লোগান জানেন? ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এর বাংলাদেশ থেকে এই ঢেউ প্রথমে আশ্রয় পড়েছিল শ্রীলঙ্কায়, তারপরে নেপালে, এবার সেই ঢেউ আশ্রয় পড়েছে খোদ ভারতে। এই বিজেপি পরপর 3বার শেখ হাসিনার কায়দায় সেখানে তারা ভোট কারচুপি করে বারবার ক্ষমতায় এসেছে। তৃতীয়বারের মতো ভারতে এখন যে কংগ্রেস, এই কংগ্রেস ঠিক বাংলাদেশে বিএনপির যে ভূমিকা ছিল সেই ভূমিকায় তারা এখন অবতীর্ণ হয়েছে। এইটা থেকে তাদেরকে, ভারতবাসীকে বের করে আনার জন্য এই ককরোচ জনতা পার্টি ভারতের আকাশ বাতাস প্রকম্পিত করে ফেলেছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে। অচিরেই সেখানে বড় ধরনের একটা ডিজাস্টার হতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। প্রফেসর ইউনূসকে ফাঁসানোর মহা ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। কোনোভাবেই ইউনূসকে ফাঁসানো যাচ্ছে না। বরং বিএনপি সরকার প্রফেসর ইউনূসকে পরবর্তী রাষ্ট্রপতি বানাতে পারেন, তাকে পরবর্তী রাষ্ট্রপতি বানানোর মহা আয়োজন সম্পন্ন করছে। দর্শক, বিএনপিরই এক এমপি তিনি ইউনূসের বিরুদ্ধে আদালতে মামলা করতে গেছেন। এবং আসলে এই মামলা বা এই টাইপের কথাবার্তা বলে মূলত আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগের অপপ্রচার বা গুজব। কিন্তু বিএনপির একজন এমপি মামলা করতে গেছেন আওয়ামী ন্যারেটিভের ফাঁদে পড়ে, আওয়ামী গুজবের ফাঁদে পড়ে ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন করেছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে তদন্ত করতেই রাজি না কোর্ট, তারা মামলার আবেদন খারিজ করে দিয়েছে। এটা তাৎপর্য কি? দর্শক, খবর ডক্টর ইউনূসের বিরুদ্ধে এক এমপির মামলার আবেদন। খবরটা একটু আপনাদেরকে আগে বলি, তারপর বিশ্লেষণে যাই। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বাদী হয়ে এই মামলার আবেদন করেন বিএনপি। তবে নাম শুনলে পদবিতে কেমন কেমন আওয়ামী লীগ লাগে, বাট বিএনপি। আবেদনে তাদের বিরুদ্ধে হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। গুরুতর অভিযোগ। এই অভিযোগ দায়ের করার কারণটা কি, আমরা সেই দিকে যাব। এটাকে নিছক প্রকৃতপক্ষে ইউনূসের দায় আছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য, এটা অন্য কোনো ধান্দা আছে। অপর 3 জনের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ সাইদুর রহমান, প্রধান উপদেষ্টা বিশেষ সচিব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। মামলা আবেদনে বলা হয়, বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধের সরকারিভাবে টিকা দেওয়া হয়। এর মধ্যে হাম রুবেলা টিকা অন্যতম। দীর্ঘদিন ধরে নিয়মিত ওই টিকা প্রদানের ফলে বিশ্বব্যাপী হাম রুবেলার মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ইত্যাদি ইত্যাদি, যে ইউনূস সরকার অবহেলার কারণে টিকা দেওয়া হয়নি, শিশুরা মারা যাচ্ছে। এই তো নানান অনেক বড় এজাহার আমি দেখলাম। কিন্তু খবর হচ্ছে ইউনূস, নূরজাহান সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ, মানে এই আবেদন গ্রহণ করা হয়নি। এখন আসেন যে এই মামলার আবেদন কেন। প্রথম কথা হচ্ছে যে হামের প্রাদুর্ভাব কিংবা টিকা দেওয়া এগুলো সব গুজব। আসলে এই হাম যেটা ছড়িয়ে পড়েছে এটা একটা রোগ, আর এর জন্য দায়ী হচ্ছে বিএনপি সরকার, ইউনূসের কোনো দায় নেই। আর অতীতের দায় যদি দেখেন আওয়ামী লীগের দায়। আওয়ামী লীগের আমলে টিকা কেনা বা নানান ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং বাস্তবে ইউনূসের আমলে কোনো অনিয়ম হয়নি, সব ঠিকঠাকই ছিল। জাস্ট কেনার প্রক্রিয়াটা একটু পরিবর্তন করে ফেলেছিল, আর আমলাতান্ত্রিক জটিলতায় আমলারা কিছু ত্রুটি বিচ্যুতি করেছে। আর একদম যে আমের টিকা দেওয়া হয়নি সেটা ঠিক না, আমের টিকা দেওয়া হয়েছে, বাট সর্বত্র দেওয়া হয়নি, সব শিশুদেরকে দিতে পারেন। আর এটা একটা স্টেট ফেলিউর বা এটা অন্য বিষয়, এটা ইউনূস বা নূরজাহানের কোনো দোষ না। আর দোষ ধরলে আপনি সর্বোচ্চ নূরজাহানকে ধরতে পারেন, এটা ইউনূসের কোনো ফাইল না, ইউনূসের কোনো বিষয় না। আরো নানান কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। এবং আমি চাই আসলে যদি কারো কোনো দায় থেকে থাকে, কোনো দুর্বলতা নেগলিজেন্স থেকে থাকে, অবশ্যই তাকে গ্রেপ্তার করো। কারণ এই যে শিশু, এমনকি 8 দিন, আমার অত্যন্ত প্রিয় একটা প্রতিষ্ঠান, কিন্তু সেই প্রতিষ্ঠানের যদি গুরুতর নেগলিজেন্সের প্রমাণ পাওয়া যায়, ওই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া যৌক্তিক না হলো এমন মাপের জরিমানা করা হোক যেন এরা মেডিকেল চালাতেই না পারে, এবং পুরো বাংলাদেশের মেডিকেল খাত সংস্থার একটা বিপ্লব হোক 8 দিনের উপর ভিত্তি করে। আমি সেটাই চাই যে না, সবাই পরিবর্তন হোক, কোনো নেগলিজেন্স সহ্য করা হবে না। কারণ বাংলাদেশের মেডিকেল সেক্টরে ভয়াবহ নেগলিজেন্স, সরকারি হসপিটালে তো আরো বেশি। কিন্তু 8 দিনকে ঘিরে যদি একটা এক্সাম্পল সেট হয়, তাহলে বাকি সবাইকে এটার উপর ভিত্তি করে আশা করি জবাবদিহিতার আওতায় আনা হবে। কারণ 8 দিন তো আর আঙ্গুল চুষবে না, তাদের মেডিকেল বন্ধ করে দিলে অন্যান্য সবাই সেম ভুল করে মেডিকেল চালাবে, সেটা তো হতে দেবে না। 8 দিনের বিরাট
তাদের এই আইনজীবী শিশির মনির তিনি তো আঙ্গুল চুষবেন না। অতএব এখানে কিছু একটা হোক। তো সেই জায়গায় এতগুলো শিশু মারা যাচ্ছে হাম বা রুবেলা ইত্যাদি ইত্যাদি, এতে যারা আরো যদি সামান্যতম নেগলিজেন্স থেকে থাকে আমরা তার বিচার চাই। কিন্তু এখানে ইউনূসের সামান্যতম দোষ নেই, সর্বোচ্চ শাস্তি উপদেষ্টাকে জড়াতে পারে। কিন্তু এখানে দেখেন প্রচারণা প্রোপাগান্ডা অন্য কাউকে দায়ী করে করা হচ্ছে না, অ্যাজ ইফ যে ইউনূস নিজে শিশুদেরকে এসে হত্যা করছে। মানে এটা রাজনৈতিক একটা প্রচারণা যে হামের টিকা দেওয়া হয়নি অমুক এবং টার্গেট টু ইউনূস। কেন ইউনূসের বিরুদ্ধে প্রচারণা এবং ইউনূসকে বারবার মামলা দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে, এটা নতুন না। ইউনূসের বিরুদ্ধে আরো কয়েকবার মামলা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সাধারণ কেউ মামলা দিয়ে আটকাতে পারেনি। এবার বিএনপির এমপি দেওয়ার চেষ্টা করেছিল। কেন? এর প্রধান কারণ বিএনপি বলাই আছে না, এমপি প্রধান কারণ ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার ঠেকানো। কারণ অলরেডি এই আলোচনা আওয়ামী লীগের লোকজন অত্যন্ত সুন্দরভাবে করছে না, ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর একটা প্রতিশ্রুতি তারেক রহমান দিয়েছিলেন, বা তারেক রহমানকে ক্ষমতায় ইউনূস এনেছে, তাকে রাষ্ট্রপতি বানাবে। শুধু এই চুপকেস্টার রাষ্ট্রপতি, ক্ষমতাধর রাষ্ট্রপতি বানাবে, জুলাই সনদ বাস্তবায়ন করে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু করে তার মাধ্যমে রাষ্ট্রপতিকে অনেকভাবে এম্পাওয়ার করে তারপরে রাষ্ট্রপতি বানানো হবে, এরকম একটা চুক্তি হয়েছিল তারেকের সাথে। তো সেই জায়গায় এই হাম কাণ্ডে ইউনূস যেভাবে ফেসে গেছেন, ইউনূসকে নিয়ে যেভাবে বিতর্কিত হচ্ছে, এতগুলো শিশু হত্যাকারী, সেই ইউনূসকে তো আসলে চাইলে এখন তারেক রহমান রাষ্ট্রপতি বানাতে পারে না। আওয়ামী লীগের লোকজন এভাবে একটা কৃত্রিম আলাপ ছাড়ার চেষ্টা করছে, কিন্তু না, এইসব প্রচারণায় কোনো লাভ হয়নি, লাভ হবে না। আমরা দেখতে পাচ্ছি যে ইউনূসকে এখানে কেউ ফাঁসাতে পারবে না। তারেক সরকার তাকে রক্ষা করবে, তাকে আব্বা মানবে এবং তাকে রাষ্ট্রপতি বানাবে। এই যে এমপি মামলা করেছে, আর মামলা ঠিক আছে, মামলা জাস্ট গ্রহণ করতে পারতো, মামলা গ্রহণ করা মানে তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেয় না, তদন্তের নির্দেশ দিতে পারতো পিবিআই কে বা কাউকে, কিন্তু না, মামলাই গ্রহণ করবে না। এটা বিএনপি সরকার বলেছে যে ইউনূসের বিরুদ্ধে কোথাও কোনো মামলা গ্রহণ করা যাবে না, তিনি আমাদের আব্বা, কারণ তিনি আমাদের পরবর্তী আব্বা এবং পরবর্তী রাষ্ট্রপতি। এই আয়োজনের অংশ হিসাবে বা ইউনূসকে নিয়ে এই মহাপরিকল্পনা আছে। আর এখানে ইউনূসের ল্যাসপেন্সার খলিল রহমান এই বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং সবচেয়ে পাওয়ারফুল। অনেকে বলেন যে ডিফেক্টিভ প্রাইম মিনিস্টারকে, এতদিন ছিলেন ডিফেক্টিভ প্রাইম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ, এখন হচ্ছে ডক্টর খলিল। তাই খলিল আছে আর ইউনূসকে মামলা দিয়ে ফাঁসাবেন কেউ পারবে না। ইউনূসের এমনকি ইউনূসকে নিয়ে যদি এরকম কোনো পরিকল্পনা না থাকতো, একটু পিছু হটেছিল, তাহলে অ্যাটলিস্ট মামলা একটা দিয়ে তো ইউনূসকে চাপে রাখা যায়। ইউনূস আপনি কি চান? মামলা হয়েছে, আপনি এখন বেকায়দায় আছেন, পেশে যাবেন, ফাঁসাবো, অতএব আপনি অল্প কিছু নিয়ে সন্তুষ্ট থাকেন, রাষ্ট্রপতি পদ দেওয়া যাবে না, একটা সিম্পল অন্য কোনো পদ নিয়ে আপনি বিদেশে যান বাবা। মামলা দিয়ে কিন্তু এভাবেও ডক্টর ইউনূসকে চাপে রাখতে পারতো, কিন্তু না, মামলা গ্রহণই করতে দিবে না বিএনপি সরকার। এই যে মামলা গ্রহণ করা না করা, এটা আদালতের বিষয়, আদালতের সিদ্ধান্ত, এরকম কিছু। এটা পুরোপুরি বিএনপি সরকার যদি বলতো মামলা নাও, মামলা নেবে, যদি বলে না মামলা নেওয়া যাবে না। তো সরকারের অবস্থান ইউনূসকে আব্বা বানাতে হবে, এবং বিএনপির একটা অংশ যারা ভারতের দালাল বা আওয়ামী লীগ নানানভাবে সিস্টেম করে ব্যবহার করতে পারে, তারা ইউনূসের বিরুদ্ধে মামলা করাতে চায় এবং কোনো এমপি ব্যবহৃত হচ্ছেন, কিন্তু লাভ নাই। জামাত কেমন যেন স্তব্ধ হয়ে গেছে, খামোশ হয়ে গেছে। এখানে স্তব্ধ শব্দের পরিবর্তে খামোশ শব্দটি আমি ব্যবহার করছি দুটো কারণে। প্রথম কারণ হলো যে চুপ হয়ে যাওয়া, খামোশ, থামো, মানে ধমক দিয়ে আপনি কাউকে থামিয়ে দিলেন। তাহলে জামাতকে কি আসলে কেউ ধমক দিয়েছে যে তোমরা আর বাড়াবাড়ি করো না, যা করেছো সেগুলো জনসম্মুখে প্রকাশ করে দেওয়া হবে? পুলিশ হত্যাকাণ্ড, অস্ত্র লুট এবং জুলাই আগস্ট বিপ্লবের সময় যে সকল হত্যাকাণ্ড ঘটেছে, অমীমাংসিত হত্যাকাণ্ড, তার সঙ্গে সঙ্গে যে সকল অর্থনৈতিক কেলেঙ্কারি ঘটেছে, চাঁদাবাজি ঘটেছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে সকল টাকা গ্রহণ করা হয়েছে, সেগুলো এখন সরকারি গোয়েন্দাদের হাতে চলে গেছে। এর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে হাদি হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর বিষয়ে কথাবার্তা। তো এই কারণে জামাতকে কি কেউ ধমক দিল কিনা যে খামোশ, চুপ থাকো? অথবা যেটা আছে যে পরিবেশ এবং পরিস্থিতির কারণে একটা ভয়ঙ্কর পরিস্থিতি যখন আপনি দেখবেন, কোনো শব্দ করতে হবে না, কাউকে কোনো কিছু বলতে হবে না, শুধুমাত্র যেটা হবে যে কেউ আপনাকে বলছে কোনো কিছু, বলছে, তো তার প্রেক্ষিতে কি হলো, বা আপনি দেখছেন কোনো কিছু, তার প্রেক্ষিতে আপনি অটোমেটিক যেটা হচ্ছে চুপ হয়ে গেলেন, এটাকে বলা হয় খামোশ। সেক্ষেত্রে জামাত যে জিনিসগুলো দেখছে, শাহাবুদ্দিন চুপু আছেন, আওয়ামী লীগ ফিরে আসি ভাব করছে, সীমান্তে পুশিনের জন্য ভারত রীতিমতো উন্মোদনা শুরু করে ফেলেছে, মায়ানমার সীমান্তে যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ, এবং সেই যুদ্ধ আরাকান আর্মির সঙ্গে এবং পাকিস্তানের মায়ানমারের জান্তা সরকারের সঙ্গে। এবং যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, অতি সম্প্রতি তিনি সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এবং সেখানে চীনের যে কর্তৃত্ব এটি বৃদ্ধি পেয়েছে। ফলে রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে, আরাকান আর্মিকে কেন্দ্র করে, রোহিঙ্গাদের মধ্যে যে কয়েকটি সশস্ত্র গ্রুপ রয়েছে, আরসা, এদের সঙ্গে যদি জামাতের কোনো সম্পর্ক থাকে, সেই জিনিসগুলো উল্টে গেল, আলটিমেটলি উল্টে গেছে। আর যদি সেই কেন্দ্রীয় সরকার, মায়ানমারের কেন্দ্রীয় সরকার, তারা আরও সুসংহত হয়ে যায়, সংগতির কারণে এই রোহিঙ্গা ইস্যু, আরাকানের যে ইস্যুটি, এটি আওয়ামী লীগের পক্ষে চলে যাবে।
এবং বর্তমান সরকার এবং জামাতের মানে বর্তমান সরকারের জন্য এটা বুমেরাং, আর জামাতের জন্য এটি রীতিমতো অশনি সংকেত হিসেবে দেখা দিবে। কাজেই পরিস্থিতি মূল্যায়নের জন্য বুদ্ধিমানের কাজ হলো চুপ থাকা, দেখি কি হয়। ভারত আসলে শেষ পর্যন্ত কি করে। এর মধ্যে আওয়ামী লীগ মিছিল করছে, ছাত্রলীগ মিছিল করছে, অনেক জায়গাতে অফিস চালু করেছে, তারা ঘোরাফেরা করছে, শেখ হাসিনা আসতে চাচ্ছে, নেতাকর্মীরা দলে দলে এসে আইনের কাছে আত্মসমর্পণ করে জেলে ঢুকতে চাচ্ছে, বড় বড় নেতারা, মন্ত্রী এমপিরা। এখন আপনি কি করবেন বলেন তো? এয়ারপোর্টে এসে যদি আওয়ামী লীগের অন্ততপক্ষে 200-300 সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য, বর্তমান সংসদ সদস্য, যারা আলটিমেটলি 17 বছর বাংলাদেশে ভিআইপি ছিলেন, এরকম লোকদেরকে আপনি একত্রে 300 লোক আপনার একই সঙ্গে ঢাকা ইমিগ্রেশনে এসে উপস্থিত হলো, এখন আপনি কি সেখান থেকে তাদের উপর মপ করবেন, নাকি তাদেরকে গ্রেপ্তার করতে হবে বিমানবন্দর থেকে, নাকি তাদেরকে ছেড়ে দেবেন? যেহেতু মামলা আছে, তারা এসে ইমিগ্রেশন পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন। ফলে বিমানবন্দর থেকে বা ধরুন ভারত থেকে যারা আসে, তারা বেনাপোল এসে তারা বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করলো, বিএসএফ বিজিবির কাছে তাদেরকে হস্তান্তর করলো, যে আমাদের বাংলাদেশে মামলা আছে সেখানে নিয়ে যান। এখন আপনি যখন বিজিবির অধীনে থাকবেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, এরা সবাই ধরেন চলে আসলে, আপনি তাদেরকে কী করবেন? ক্রস ফায়ারে দিবেন, নাকি তাদেরকে জেলখানাতে ঢুকাবেন 3 দিন 4 দিন 5 দিন? সেখানে জেলখানায় থেকে তারা গান গাবে, পরিকল্পনা করবে, শরীরচর্চা করবে, বিদ্যাবুদ্ধি করবে, এবং জেলখানাতে আপনি এখন বাংলাদেশের জেলের যে পরিস্থিতি, আপনার টাকা থাকলে জেলখানার ভিতরে আপনি সব কিছু করতে পারেন, এমনকি সেখানে আপনি মানে অনেক কিছু করতে পারেন, অসম্ভব কিছু করতে পারেন। এনিওয়ে, আওয়ামী লীগের লোকজন যদি দেশের মধ্যে জেলখানার মধ্যে থাকে, তাহলে নেতাকর্মী যারা আছে তারা দেখতে যাবেন, কথা বলবেন, এবং আজকে তারা যে নৈতিক অবস্থার মধ্যে পড়েছেন, অনৈতিক একটা প্রেশার তাদের উপর আছে, এই প্রেশারটা থাকবে না। তো এই জন্য জামাত পরিস্থিতির কারণে খামোশ হয়ে আছেন, দেখে কি হয়। থার্ডলি যেটা হতে পারে খামোশ, সেটা হলো যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমরা খুব মাইন্ড করেছি, রাগ করেছি, অভিমান করেছি, অভিমান করে আমরা চুপ হয়ে আছি। আমরা শুধু সরকার একটা সময় দিতে চাচ্ছি যে আমাদের সঙ্গে যে সকল কথাবার্তা হয়েছে সেগুলো আপনারা বাস্তবায়ন করুন, ইসলামী ব্যাংক নিয়ে খেলাধুলা বন্ধ করুন, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করুন, জাতীয় সরকার গঠন করুন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করুন, তারপর সংবিধান সংশোধন করুন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসান, আর না হলে জামাতের আমির শফিকুর রহমানকে ডেপুটি প্রধানমন্ত্রী করেন। আমরা দেখতেছি, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। এর ফলে কি হলো, গত 1 মাস ধরে মানে কথাশিল্পী হিসেবে যিনি বেশ জনপ্রিয় হয়েছেন, তিনি হলেন জামাত সভাপতি ডক্টর শফিকুর রহমান। সুন্দর করে কথা বলেন। তারপর জামাতের আমির মিয়া গোলাম পারওয়ার, তিনিও অসাধারণ কথা বলেন। তারপর হামিদুর রহমান আজাদ, সেলিম উদ্দিন, ডক্টর মাসুদ, যিনি এখন মাননীয় সংসদ সদস্য, তিনি আছেন। এর বাইরে সেই দলের মধ্যে আরও যে সকল ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আছেন, এটিএম আজহার আছেন, ওনারা সবাই কিন্তু খুব ভালো ভালো কথা বলতে পারেন, মাইল্ডলি, প্রফেশনালি এবং লজিক্যালি কথাগুলো তারা বলতে পারেন। আবার দলের মধ্যে অনেকে আছে যারা মানুষকে উত্তেজিত করতে পারেন, তাদের বিরাট একটা ওয়াজিন গ্রুপ আছেন, যারা ওয়াজ করেন, ওয়াজের ময়দানে তারা বক্তব্য দিলে, টান দিলে, সুরে টান দিলে লক্ষ লক্ষ মানুষ হাসবে, কাঁদবে, মানে তারা যেভাবে বলবেন সেইভাবে। এরকম অন্তত কয়েকশো ইনফ্লুয়েন্সিয়াল জামাতের বক্তা আছেন সারা বাংলাদেশে। আর মিজানুর রহমান আজহারি তো আছেনই, আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারি, যারা জামাতে তৈরি সুপারস্টার, নট সুপারস্টার, বাংলাদেশের এই বক্তৃতার জগতে অনেকটা মেগা স্টার। এক আজহারি যদি একদিকে দাঁড়ায়, 100 আব্বাসী যত চিৎকার চেঁচামেচি তিনি করুন না কেন, জাস্ট আজহারি একটা মঞ্চে বসে থাকবেন, কোনো কথা বলবেন না। আর 100 আব্বাসী, এনায়েতুল আব্বাসী অন্যদিকে তার পাশে আরেকটা সমাবেশে ওয়াজ করতে থাকবেন, মাহফিল করতে থাকবেন। দেখবেন শুধুমাত্র আজহারির যে ওয়াজের ময়দান, সেই ওয়াজের ময়দানে লক্ষ লক্ষ মানুষ, তারা কোনো কিছু শুনবে না, শুধু বসে বসে আজহারিকে দেখবে। তাদের একজন মুফতি ইব্রাহিম কাজী ইব্রাহিম আছে, তাদের একজন আহমদুল্লাহ আছে। তো যারা হাদিস এবং কোরআন এই সংক্রান্ত বিভিন্ন মাসলা এবং মাসাইল, মানে তারা যেভাবে উত্তর করেন, যেভাবে তাদের কাছে প্রশ্ন করা হয়, এই প্রশ্নগুলো শোনার জন্য মানুষ বসে থাকে। আচ্ছা, আপনার বীর্য কতটুকু বের হবে? কতটুকু বের হলে আপনি কি দাসীর সাথে সঙ্গম করতে পারবেন? বিয়ে ছাড়া আপনি কোন রমণীর সাথে আর কি করতে পারবেন? এই সমস্ত যে খুব সুরসুরি মার্কা যে সকল প্রশ্ন, খোলামেলা আলোচনা হয় এবং তারা সেগুলোর উত্তর দেয়। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।